তাহলে আমরা আজকে চ্যাপ্টার পাজলড তার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই পার্টটার উপরে আজকে ক্লাস একটু করে নিচ্ছি। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট তুমি ডাব্লিউবিপি বলো, রেল বলো, এসএসসি জিডি যে সমস্ত পরীক্ষা হচ্ছে প্রত্যেকটি পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে প্রশ্ন আসে। সো সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বসার বিন্যাস, এই বসার বিন্যাস আমাদের বিভিন্ন ধরনের হতে পারে। কখনো বা আমরা একটি লাইনে বসি, কখনো বা আমরা বৃত্তাকার টেবিলের মধ্যে বসি, কখনো বা আমরা বর্গাকার বা আয়তকার টেবিলের মধ্যে বসি, কখনো বা আমাদের কেন্দ্রের দিকে মুখ থাকে, কখনো বা আমাদের দিক নির্দেশ করে দেওয়া থাকে উত্তর দিকে মুখ রয়েছে বা দক্ষিণ দিকে মুখ রয়েছে। সো বেসিক্যালি এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই পার্টে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তোমাকে ভাষা চ্যাপ্টারটাই হচ্ছে পাজলডের মধ্যে চলে আসে, তাই তোমাকে ভাষাগত বিভিন্ন সমস্যা তৈরি করে দিবে। অনেকেই বলে, তোমরা বলে থাকো আমাকে যে স্যার এটা বুঝলাম না। তো পাজলড বা সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে ভাষাগুলো না বোঝার মতন থাকবে, অর্থাৎ প্রত্যেকটি কথা ক্লিয়ার করে দেওয়া থাকবে তা কখনোই থাকে না। তোমার কাজ হচ্ছে স্টুডেন্ট হিসাবে সেই কথাগুলোকে বুঝে নেওয়া। তাহলে প্রথম আমরা লিখব যেটা বিন্যাসের ধরন, টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। সাধারণত মূলত তিন ধরনের বিন্যাস পরীক্ষায় আসে। কয় ধরনের বিন্যাস রয়েছে? তিন ধরনের বিন্যাস। একটা হচ্ছে রৈখিক বিন্যাস বা লিনার অ্যারেঞ্জমেন্ট। তাহলে এক নম্বর কি? রৈখিক বিন্যাস বা লিনার অ্যারেঞ্জমেন্ট। তাহলে বিন্যাস আমরা, অর্থাৎ বিন্যাস কথার অর্থ বসার ধরন, এটাকে আমরা কয় রকম ভাবে পেলাম? তিন রকম পেলাম। টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। রৈখিক বিন্যাস বা লিনার অ্যারেঞ্জমেন্ট, যেখানে কি হবে, একটা লাইনে সাধারণত বেঞ্চের মধ্যে বসে রয়েছে সেই জিনিসগুলো হলেই আমরা রৈখিক বিন্যাস বা লিনার অ্যারেঞ্জমেন্টের মধ্যে যাই। দু নম্বরে আমরা পাবো কি? বৃত্তাকার বিন্যাস। বৃত্তাকার বিন্যাস মানে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, যেখানে সবাই একটা বৃত্তে বা গোল টেবিলে বসে রয়েছে কেন্দ্রের দিকে মুখ করে। কারণ আমরা তো উল্টো দিকে বসি না, সাধারণত আমরা সেন্টারের দিকে, টুয়ার্ডস সেন্টারেই আমরা বসি। তিন নাম্বার যেটা আমরা পাবো বিন্যাসের মধ্যে, আমি প্রথমেই বলেছি বর্গাকার বা আয়তকার বিন্যাস। আমরা যে টেবিলগুলো পাই, টেবিলগুলো কি হয়? আয়তকার সাইজেরও হতে পারে বা বর্গাকার সাইজেরও হতে পারে। তাহলে বিন্যাস যেটা রয়েছে বসার, মূলত আমরা ক ধরনের পাচ্ছি? তিন ধরনের। কি কি? একটা হচ্ছে রৈখিক, যেটা হচ্ছে বেঞ্চের মধ্যে হয় বা লাইনে হয়, এক লাইনে দাঁড়িয়ে রয়েছে। দু নাম্বার বৃত্তাকার, তিন নাম্বার বর্গাকার বা আয়তকার। আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমি কিছু শব্দভিত্তিক তথ্য তোমাদেরকে আগে যাব। যেরকম এবার বলেছি দিক নির্ণয়, এটা স্টুডেন্টের একটা প্রবলেম থাকে, কারণ স্টুডেন্টরা বাম দিক এবং ডান দিক এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। তুমি মনে রাখবে, তুমি কোন দিকে মুখ করে বসে আছো ডাজন্ট ম্যাটার, তোমার বাম দিক সর্বদা বাম দিক, তোমার ডান দিক সর্বদা ডান দিক। বুঝতে পারলে? তো দেখো, দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি কয়েকটি কথা লিখে রেখেছি। যেরকম সারিবদ্ধভাবে, অর্থাৎ সারিবদ্ধভাবে মানে কি? এক লাইনে, তার মানে সারিবদ্ধ থেকে আমরা রৈখিক বিন্যাস যে পয়েন্টটি এর আগে করলাম সেই জিনিসটি কিন্তু আমাদের চলে আসবে। তাহলে সারিবদ্ধভাবে অর্থাৎ উত্তর দিকে। উত্তর দিকে মানে কি? আমাদের বোর্ড বা খাতার উপরটি আমরা সর্বদা উত্তর দিক বলে ধরি। তাহলে তুমি যদি উপর দিকে মুখ করে থাকো, তাহলে তোমার বাঁ হাত কোন দিকে পড়ছে? এই পাশে পড়ছে, তার মানে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। আর আমরা যদি দক্ষিণ দিকে মুখ করে থাকি, এটাকে উল্টো দিকটা ধরে নিলাম আমি দক্ষিণ দিক, তাই তো হবে? খাতার উপরটা হচ্ছে উত্তর, নিচটা হচ্ছে দক্ষিণ। আমরা ছোটবেলা থেকে তাই শিখে এসেছি, কোনো কনফিউশন নেই। তাহলে এবার ভাবো, তুমি উল্টো ভাবে বসেছো, তার মানে তোমার রাইটটা এটা হয়ে যাবে, লেফটটা এটা হয়ে যাবে। অর্থাৎ বাম দিক থেকে বললে উত্তর দিকে মুখ করে থাকলে এই দিক থেকে এই দিকে আসবে, ডান দিক থেকে বললে এই দিক থেকে এইদিকে হবে, আর দক্ষিণ দিকে বললে ঠিক তার উল্টোটা হয়ে যাবে। তাই আমি লিখে রেখেছি এখানে। যদি সবাই উত্তর দিকে মুখ করে থাকে, তবে আপনার ডান দিক হবে তাদের ডান দিক, আর আপনার বাম দিক, অর্থাৎ তোমার বাম দিক হয়ে যাবে বাম দিক, ডান দিক হয়ে যাবে ডান দিক। আর দক্ষিণ দিকে হলে বিষয়টা কি হবে? এর উল্টো দিকে হবে। তাহলে দিক নিয়ে কি কোনো কনফিউশন হবে?
এটা যদি রাউন্ড টেবিলের ক্ষেত্রে চলে আসে, অর্থাৎ আমি ধরে নিলাম এটা হচ্ছে রাউন্ড টেবিল, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা কি কেন্দ্র। তাহলে কেন্দ্রের মধ্যে যদি দেখে, আমরা যদি ধরে নিলাম 8জন ব্যক্তি, কজন ব্যক্তি, 8জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের মধ্যে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তার মানে কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকা মানে কি, সবার মুখটা কোন দিকে থাকবে, টুয়ার্ডস সেন্টারে থাকবে, এই দিকে মুখ থাকবে, তাই থাকবে না? তাহলে টুয়ার্ডস সেন্টারে যদি থাকে, তুমি ভাবো তো নিজেকে, তুমি ভাবো এখানে বসে রয়েছো, তুমি ভেবে নাও নিজেকে বসে রয়েছো, সবসময় না প্র্যাকটিক্যালিটিতে চিন্তা করবে, তাহলে দেখবে প্রবলেম হবে না। তুমি এখানে বসে রয়েছো বা এখানে বসে রয়েছো বা এখানে 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 এই জায়গাতে বসে রয়েছে 8জন লোক। তুমি যদি এইদিকে মুখ করে থাকো, তোমার বাম হাতটা কোন সাইডে পড়ছে, এই সাইডে, ডান হাতটা কোন দিকে, এইদিকে পড়ছে, তার মানে এটা লেফট, এটা রাইট, তাহলে এটা লেফট রাইট, তাহলে এরকম ভাবে লেফট রাইট গুলো হবে, অর্থাৎ যে যেদিকে। তাহলে এ লক্ষ্য করো, এ কি রয়েছে, এদিকে মুখ করেছে, তাহলে এর লেফট এটা রাইট এটা, তাই না? অর্থাৎ লেফট রাইটে যাতে কখনোই গন্ডগোল না হয়। তাহলে লেফট রাইটের মধ্যে তাহলে আমার কি হচ্ছে, যদি এটা আয়তকার হয়, আমরা কি কয় ধরনের নিয়েছি বসার বিন্যাস, 3 ধরনের। একটা হচ্ছে রৈখিক বা লিনার, যেটা বেঞ্চের উপরে বা লাইনের উপরে আসে, একটা হচ্ছে রাউন্ড টেবিল বা গোল টেবিল বা বৃত্তাকার, আরেকটা হচ্ছে বর্গাকার বা আয়তকার। যদি এটা হয় তাহলে এটাও কিন্তু লিনারের মধ্যে, এর ক্ষেত্রে যদি 4 কোণাতে বসে থাকে সবাই, কথার কথা, বা মাঝখানেও বসে থাকে, তার মানে কি বাম ডান, যার বাম তার বাম, যার ডান যার ডান। এই ক্ষেত্রে যদি বলে কেন্দ্রের দিকে টেবিল রয়েছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, প্রশ্নটা বর্গাকার কিন্তু কি বলেছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, তাহলে কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকা মানে কি, প্রত্যেকের মুখটা এইদিকে থাকলো, এইদিকে থাকলো কিনা, হ্যাঁ, তার মানে কিন্তু তার লেফট এটা রাইট এটা, অর্থাৎ বিষয়টা কিন্তু তোমার রাউন্ড টেবিল বা বৃত্তাকারের মধ্যেই চলে গেল, লেফট রাইটে দিক নির্ণয়, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমরা দিক নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা কি করব, প্র্যাকটিক্যালি আমার বাঁ হাত যেদিকে রয়েছে সেটা বাম সাইড, আমার ডান সাইড যেদিকে রয়েছে সেটা ডান সাইড, কিন্তু যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে বিষয়টি কিন্তু উল্টো হয়ে যায়। একটু মাথায় রাখবে, নিজেকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে। এরপরে আমরা যে জায়গাটায় তোমাদের নিয়ে আজকে আলোচনা করব, তাহলে বৃত্তাকারের অবশ্যই এই বৃত্তাকারের ক্ষেত্রে আমরা কয়েকটি শব্দকে আমরা মাথায় নিব, যেরকম ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কথার অর্থ কি, ক্লকওয়াইজ কথার অর্থ ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ একটি ঘড়ি কি হয়, এর ঘুরে ঘুরে, তাই না? ঘড়ি কোন দিকে ঘুরে, এটা কোন সাইড, কোন হাত, আমার ডান হাত, তাহলে কোন দিকে ঘুরছি আমি, ডান দিকে ঘুরছি। অর্থাৎ যদি একটা ক্লক এঁকে নিই আমি এটা, তাহলে যদি আমরা ক্লকওয়াইজ, হ্যাঁ, তার মানে হলো সিডাব্লিউ ক্লকওয়াইজ হয়, তার মানে কিভাবে ঘুরছে, এভাবে ঘুরছে। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, ঘড়ির কাঁটার বিপরীতে এসিডাব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে, উল্টোভাবে, অর্থাৎ বাম দিকে ঘুরে। তাহলে এই শব্দ দুটোকে মাথায় রাখতে হবে আমরা যখন বৃত্তাকার টেবিলের মধ্যে আমরা ক্যালকুলেশন করব। তাহলে একটা হচ্ছে ক্লকওয়াইজ, আরেকটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসে রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকা মানে কি, টুয়ার্ডস দ্য সেন্টার এভাবে, আর কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসে আছে মানে উল্টো ভাবে বসে রয়েছে। তুমি ভাবো একটা বৃত্তাকার টেবিল, তার মধ্যে তুমি চেয়ারটাকে উল্টো দিকে রেখে সবাই উল্টো দিকে মুখ করে বসে রয়েছি, হ্যাঁ। মনে করো এরকম একটা প্রশ্ন, যে তোমরা ইসে খেলে না, বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে মিউজিক্যাল চেয়ার, চারদিকে মিউজিক্যাল চেয়ার বসে রয়েছে, তাহলে সবাই এইভাবে বসে রয়েছে, তাহলে এরকম করে যদি বসে থাকি, তার মানে তখন ডান এটা পড়ে গেল, আমার বাম সাইড এটা পড়ে গেল। প্র্যাকটিক্যালি নিজেকে বসিয়ে ভাববে, তাহলেই কিন্তু বিষয়টা হয়ে যাবে। তাহলে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক, সেটাও কি হবে, যেহেতু কেন্দ্রের দিকে মুখ নয়, কেন্দ্রের বিপরীত দিকে মুখ রয়েছে, তাহলে বিষয়টা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই শব্দগুলো আমরা একটু মাথায় রাখবো। আমরা কিছু আরো শব্দ জেনে নেই, সেই শব্দগুলো দেখি, গুরুত্বপূর্ণ শব্দ। যেরকম এই শব্দগুলোর মধ্যে নিয়েই অনেকের প্রবলেম হয়। একটা হচ্ছে প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন এই শব্দগুলো আমরা পাবো, একটা হচ্ছে ইমিডিয়েট লেফট বা রাইট। ইমিডিয়েট লেফট মানে কি, একদম পাশে বা ঠিক পাশে, ঠিক বাঁ দিকে বা ঠিক ডান দিকে। যেরকম সুজয় রয়েছে, তোমার ঠিক তোমার বাম পাশে রয়েছে হচ্ছিল শুভম, আর সায়ন যে রয়েছে, সায়ন কি ঠিক বাম পাশে রয়েছে, সায়ন তো ঠিক বাম পাশে নেই, সে কি রয়েছে, একজনের পরে রয়েছে, তাই না?
তাহলে ঠিক বাম পাশে অর্থাৎ ইমিডিয়েট লেফট রাইট, ঠিক বাম পাশে বা ডিম পাশে। বিটুইন মানে কি? হ্যাঁ, দুজনের ঠিক মাঝখানে। অপোজিট মানে কি? একজন আরেকজনের দিকে মুখামুখি রয়েছে, বিপরীতে রয়েছে। অ্যান্ড বাট অনেক সময় ইংলিশে থাকে, বা হু হু, এই জায়গাটার মধ্যে দেখো এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি। তাহলে কি বলা আছে? এ হলো দ্বিতীয়, কার থেকে দ্বিতীয়? বি এর থেকে দ্বিতীয়, তাই না? বি এর বাম দিকে দ্বিতীয়। এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি অ্যান্ড ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। তাহলে এখানে দেখো, এখানে অ্যান্ড বলতে প্রথম ব্যক্তি অর্থাৎ এ কে বোঝানো হয়েছে, একদম ক্লিয়ার। কারণ কি, আমরা যদি ইংরেজিটি বাংলা করি অর্থাৎ এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি অ্যান্ড ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, তার মানে এখানে অ্যান্ড বলতে কাকে বোঝানো হয়েছে? এ কে বোঝানো হয়েছে। অর্থাৎ এ হলো বি এর বাম দিকে দ্বিতীয় এবং সি এর ডান দিকে তৃতীয়। তাহলে যদি আমি এটাকে একটা লাইনে আঁকি, কে এ হলো কার বাম দিকে দ্বিতীয়? বি এর বাম দিকে দ্বিতীয়, তাই না? তাহলে আমি যদি এটাকে এ বসিয়ে নিই, বি যদি এখানে বসিয়ে নিই, তার মানে এ বির মাঝখানে একজন থাকবে। এদিক থেকে এদিকে আসা মানে কি? বাম দিকে আসা। অর্থাৎ বি এর বাম দিকে দ্বিতীয় হচ্ছে এ, আর কার ডান দিকে তৃতীয়? সি এর ডান দিকে তৃতীয়, তার মানে সি হবে এই দিকে, একজন দুজন মাঝখানে থাকবে, তার মানে এ হচ্ছে সি এর ডান দিকে তৃতীয় চলে গেল। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ, এবার যদি বলা হয় এই সেকেন্ড টু দ্য লেফট অফ বি হু ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, এখানে হু বলতে ঠিক আগের ব্যক্তি অর্থাৎ বিকে বুঝিয়েছে। যদি হু দেওয়া থাকে, তার আগে যে অ্যালফাবেটটা থাকবে বা যে ব্যক্তিটি থাকবে তাকে বুঝিয়েছে। তো আমরা ইন জেনারেলি বাংলাতে প্রশ্নের উত্তর করি, তাহলে কি হচ্ছে, আমাদের ইংরেজি নিয়ে অতটা টেনশন নেওয়ার বিষয় নেই, তথাপিও আমাদের একটু জেনে নেওয়া উচিত। তো আরো কিছু আমি সমস্যা নিয়ে তোমাদেরকে আলোচনা করছি এখন। দেখো, বৃত্তাকার বিন্যাসের মধ্যে আমরা কিছু উদাহরণ নিয়েছি, আমরা উদাহরণগুলোকে করি তাহলে। দেখো, আবারও আমি প্রশ্নটিকে পড়ছি। ছজন বন্ধু পি কিউ আর এস টি এবং ইউ একটি বৃত্তাকার টেবিলে চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। যখনই বৃত্তাকার টেবিল বলবে, আমরা এরকম ভাবে বৃত্ত এঁকে নিব। ছজনের কি করব? পয়েন্ট করে তাদের জায়গা নির্দেশ করব। যেহেতু কেন্দ্রের দিকে বলা আছে, তার মানে কি হচ্ছে, প্রত্যেকে কেন্দ্রের দিকে মুখ করা থাকা মানে আমরা একটু আগে বললাম এই পাশটা লেফট, এই পাশটা রাইট হবে। তোমার বাঁ হাতের দিকে মানে এটা লেফট, এটা রাইট, অর্থাৎ লেফটে রয়েছে মানে এদিকে রয়েছে। এবার আমরা প্রত্যেকটি পয়েন্ট যে তথ্যগুলি দেওয়া থাকবে 1 2 3 করে বা কমা কমা করে দিয়ে তথ্যগুলিকে ঠান্ডা মাথায় পড়ব। পি এস এর ঠিক বাম দিকে বসে রয়েছে। আমরা প্রথমে যে কোনো জায়গায় বসাতে পারি। আমি এটাকে এরকম ভাবে না নিয়ে, আমার যদি মনে হয় যে স্যার আমরা যদি অন্য জায়গায় বসাই, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় বসাতে পারি। কিন্তু প্রথমে যে জায়গায় বসাবো সেই জায়গা থেকে কিন্তু আমাকে অ্যান্সার বের করতে হবে। তাহলে কতজন ছিল? 6 জন ছিল নাকি? আমরা 6 জন আঁকি, ওখানে আমরা 8 জন এঁকে নিয়েছি, তাহলে 6টা আমরা জায়গা করে নিলাম যে কোনো জায়গায়। আমার মনে হলো যে পি এস এর ঠিক বাম দিকে বসে রয়েছে, তাহলে আমি যদি কথার কথা পি এখানে বসিয়ে দিই, তার মানে এস কোন জায়গায় বসবে? এস এর বাম দিক, তার মানে কি হচ্ছে, এই পাশে গেলে কি হয়? বাম, তার মানে এস কোন জায়গায় বসবে? এখানে বসবে। অর্থাৎ এস এর ঠিক বাম দিকে পি চলে আসলো। টি এস এবং আর এর মাঝখানে রয়েছে, এস হয়ে গেছে এখানে, তার মানে হলো টি এখানে হবে, আর এখানে হবে। তাহলে লক্ষ্য করো, টি এস এবং আর এর মাঝখানে বসে আছে। কিউ পি এবং ইউ এর মাঝখানে বসে রয়েছে, তাহলে পি এখানে রয়েছে, তার মানে কিউ কি হবে? পি এবং কার মাঝখানে রয়েছে? ইউ এর মাঝখানে, তার মানে 100% এখানে হয়ে যাবে ইউ, আর এখানে হয়ে যাবে কিউ। তাহলে কিউ পি এবং ইউ এর মাঝখানে হয়ে গেল, তাহলে আমার সব জায়গা মতন বসে গেল। তাহলে লক্ষ্য করো, এখানেও এসেছিল আমাদের অ্যান্সারটা কি এসেছিল? আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? আর এর ঠিক ডান দিকে কে বসে আছে? ডান মানে কোন সাইড? এই সাইড। কে বসে রয়েছে? ইউ। আমরা যদি এখানে দেখি, আর এর ঠিক ডান দিকে কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে, তার মানে এটা লেফট, এটা রাইট, অর্থাৎ আর এর ডান দিকে ইউই আসবে। অর্থাৎ তুমি যেখান থেকেই শুরু করো না কেন, কোনো আসে যায় না, কিন্তু যেখান থেকে একবার শুরু করবে, বাদবাকি তথ্যগুলোকে তার আধারে তোমাকে কি করতে হবে? দিতে হবে। তো লক্ষ্য করো, রৈখিক বিন্যাস অর্থাৎ আগেরটি আমি রাউন্ড টেবিলে একটা এক্সাম্পল করালাম, এখন আমরা লিনার অ্যারেঞ্জমেন্টের উপরে করব। 5 জন উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, এ বি সি ডি ই।
আমরা একটু আগে যখন বুঝলাম, প্রথমে যখন চ্যাপ্টারটি শুরু করেছি, তখন আমরা কি করেছি যে এরকম 5 জন রয়েছে, মানে কি উত্তর দিকে মুখ করে রয়েছে। একটা লাইন আমি এরকম করে এঁকে নিলাম, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, অর্থাৎ 5 জন ব্যক্তির আমি জায়গাটিকে নিয়ে নিলাম। তাহলে উত্তর দিকে মুখ করে আছে, মানে আমরা জানি এটা লেফট হবে, এই পাশটা রাইট হবে, প্রত্যেকের এটা লেফট হবে, এটা রাইট হবে। সি ঠিক মাঝখানে বসে আছে, খুব সিম্পল কথা বলে দিয়েছে সরাসরি। কি বলেছে? সি ঠিক মাঝখানে। তাহলে মাঝখান মানে কি? এই পাশে 2, এই পাশে 2, তার মানে সি 100% এই জায়গাটা হবে। বি বসেছে ই এর ঠিক বাম দিকে। এবার বি বসেছে কার বাম দিকে? ই এর বাম দিকে। অর্থাৎ কথার কথা, ই যদি এখানে হয় তাহলে তার বাম দিকে এখানে বি, ই যদি এখানে হয় তার বাম দিকে এখানে বি। তুমি কিন্তু এখন কিন্তু শিওর নয়, আমাকে আরেকটু যেতে হবে। এ এবং ই একদম দুই প্রান্তে, এ এবং ই কারা? দুই প্রান্তে। তাহলে লক্ষ্য করো, আমি যদি এখানে যদি ই বসাই তাহলে এখানে বি হবে, কারণ কি এখানে বসে বলেছে বি বসেছে ই এর ঠিক বাম প্রান্তে। আমি যদি এই জায়গাটায় ই বসাই, এখানে কি হয়ে গেল? বি। তার মানে কি এ ই কি দুজন দু প্রান্তে হলো? হলো না। তার মানে 100% এ এখানে, ই এখানে, ই এর বাম দিকে কে বসেছে? বি। তার মানে বি এখানে, বাকি কে থাকলো? হ্যাঁ, ডি। তার মানে ডি এখানে। সিম্পল প্রশ্ন, একদম বেসিক লেভেলের প্রশ্ন। তাহলে ডি এর অবস্থান কোথায়? ডি কোথায় রয়েছে? এর ঠিক ডান দিকে, অবশ্যই এর ঠিক ডান দিকে ডি রয়েছে, 100% এর ঠিক ডান দিকে। বি এর ঠিক বাম পাশে না, বি এর বাম পাশে তো ঠিক বাম পাশে নয়। সি এবং ই এর মাঝখানে, সি এবং ই এর মাঝখানেও ডি নয়। সারির একদম বাম প্রান্তে, একদম ডান প্রান্তেও নয়। অ্যান্সার হবে এ, অর্থাৎ এ ঠিক ডান পাশে। ব্যাপারটা বোঝা গেল? আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। তোলার দরকার নেই এগুলো, আমি পরে প্র্যাকটিস সেট দিচ্ছি, সেই প্র্যাকটিস সেটে তোমরা প্র্যাকটিস করবে। দেখো, বিপরীতমুখী বিন্যাস, অর্থাৎ এবার কি রয়েছে? উল্টো দিকে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে নয়, রৈখিক নয়, কি রয়েছে? প্রত্যেকের বিপরীত দিকে বসে রয়েছে। তাহলে 6 জন ব্যক্তি এল এম এন ও পি কিউ একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে রয়েছে। ও এখানেও কেন্দ্রের দিকে মুখ করেই বসে রয়েছে। এই বিপরীত মানে উল্টো বিপরীত নয়। কজন ব্যক্তি বলেছে? 6 জন। আমরা 6টা জায়গা বের করে নিই। 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। তাহলে লক্ষ্য করো, যদি 6টা জায়গা হয়, বা তুমি এরকম করে 6টা যেহেতু বিপরীতে রয়েছে একদম স্ট্রেট করে নিই, তাহলে জিনিসটি আরো আমাদের সুবিধা হবে। তার মানে কি এই পজিশনের বিপরীতে এই পজিশন, এর বিপরীতে এই পজিশন, এই পজিশনের বিপরীতে এই পজিশন। এবার কি বলেছে? এম ও ও বিপরীতে রয়েছে। কারা কারা বিপরীতে রয়েছে? এম ও ও। তার মানে কি এর কথার কথা, এম যদি এখানে হয় তার মানে ও এখানে, এম যদি এখানে হয় ও এখানে, এম যদি এখানে হয় ও এখানে বিপরীতে রয়েছে। পি এম এর ডান দিকে তৃতীয় স্থানে রয়েছে। এই যে যখন ডান বামে বলবে তখন আমরা বসানো শুরু করব। কে রয়েছে? পি রয়েছে এম এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এম যদি কথার কথা আমি এই জায়গায় বসিয়ে দিই, তাহলে পি কোন দিকে হবে? এই পাশে হবে না এই পাশে হবে? অবশ্যই ডান দিক, মানে আমরা রাইট এটা লেফট এটা। ডান দিকে কত নাম্বার স্থানে বলেছে? দ্বিতীয়। 1 2, তার মানে এই জায়গাটায় পি হয়ে যাবে। আমাদের 1 নম্বর পয়েন্টের মধ্যে কি রয়েছে? এম এর অপোজিটে কি রয়েছে? ও। তার মানে 100% এই জায়গাটায় কে হয়ে যাবে? ও হয়ে যাবে, তাই না? এরপরে 3 নম্বরে কি রয়েছে দেখি। এল এবং এন একে অপরের প্রতিবেশী, তার মানে কি এল আর এন তারা কি পরস্পরের পাশে রয়েছে। এবার লক্ষ্য করো, এখানে তো একটা জায়গায় রয়েছে, একটা জায়গা রয়েছে না? এখানে কি আমি এল এন দুজনকে পাশাপাশি বসাতে পারবো? কখনো পারবো? পারবো না। তাহলে এল এবং এন, আমি এলকে যদি এখানে বসাই, কথার কথা, তাহলে এন এখানে বসবে। তার মানে কি আর একটা কে বাকি থাকলো? এম এন ও পি, হ্যাঁ এল, বাকি কে থাকলো? তার মানে কিউ 100% এই জায়গায়, বাট এল এই জায়গায় না, এন এই জায়গায়, এটা কিন্তু আমি এখান থেকে সরাসরি বলতে পারছি না। পারছি কি? পারছি? তাহলে লক্ষ্য করো, আবার দেখি প্রশ্নটাকে, আবার একটু রিভিশন করে পড়ার চেষ্টা করবে। এম ও এর বিপরীতে বসে রয়েছে, ও এর বিপরীতে এম, ঠিক আছে। পি এম এর ডান দিকে দ্বিতীয়, পি এম এর ডান দিকে 1 নাম্বার 2 নাম্বার জায়গায় রয়েছে, ঠিক আছে। এল এবং এন
একে অপরের প্রতিবেশী এল এন পাশাপাশি, কিন্তু এই ক্ষেত্রে এটাও তো হতে পারতো, এলটা এখানে হতে পারতো, এনটা এখানে হতে পারতো, কিন্তু আমি কিউটা 100% এখানে, এটা আমি শিওর। অর্থাৎ আমি 1 2 3 4 জনের পজিশন ফিক্সড পেলাম, দুজন কিন্তু পেলাম না। দেখি প্রশ্নটা কি করেছে। যদি কিউ এবং ও একে অপরের প্রতিবেশী হয়, কে কে? কিউ আর ও একে অপরের প্রতিবেশী হয়, তবে পি এর বিপরীতে কে বসে রয়েছে। এখানে কিন্তু প্রশ্নটার মধ্যে আবার একটু কিন্তু করেছে। দেখো লক্ষ্য করো, আমাকে এখানে দেওয়া রয়েছে এল এবং এন একে অপরের প্রতিবেশী। আমার জায়গা ছিল এই কটা জায়গা আমার ফিক্সড হয়ে গেছিল, এই জায়গা এটা এটা ফিক্সড হয়ে গেছিল, আমাকে দুজন প্রতিবেশী লাগে, দুটো জায়গা ফাঁকা রয়েছে, তার মানে এখানেই এরা আসবে, আসবে কি না? হ্যাঁ, কিন্তু পরে কে বলেছে কিউ এবং ও একে অপরের প্রতিবেশী, তাহলে কিউ আর ও, তার মানে এটা যদি কিউ হয়, এবার ও তো এখানে হতে পারে কিউ হয়, তার মানে কিউ আর ও কি হয়ে গেলো একে অপরের প্রতিবেশী। তাহলে আবার লক্ষ্য করো, এল আর এন কি তোমার পাশাপাশি একে অপরের প্রতিবেশী হচ্ছে? হচ্ছে? হচ্ছে না। তার মানে কি হচ্ছে, বিষয়টা তথ্য অপর্যাপ্ত, তাই তো? তথ্য অপর্যাপ্ত হতেই পারে, প্রশ্নগুলোকে কনফিউজ করার জন্য এরকম থাকতে পারে। তো আমরা এখান থেকে এর অ্যান্সার দিব তথ্য অপর্যাপ্ত। কিন্তু যদি আমাকে এটা না বলতো, না বলে যদি বলতো যে পি এর বিপরীতে কে বসে রয়েছে, তাহলে পি এর বিপরীতে আইদার অর এন, আইদার অর এল, অর্থাৎ এনও হতে পারে, এলও হতে পারে। তার মানে কি, আমার তথ্যটা তো অপর্যাপ্তই রয়েছে, ব্যাপারটা বুঝতে পারলে? সো এখান থেকে আমার অ্যান্সার হবে তথ্য অপর্যাপ্ত। এই উদাহরণটি তোমাদের জন্য দিলাম। এখানে লক্ষ্য করো, কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ কেন্দ্রের দিকে থাকলে লেফট রাইট যেটা হবে তার অপোজিট ডিরেকশন হবে। ডিরেকশনটাকে একটু মাথায় রাখবে, রেখে 8 জন ব্যক্তির উপরে এই যে তথ্যগুলো দেওয়া আছে এর উপরে প্রশ্নটা করো দেখি তোমরা, তারপরে আমি আলোচনা করছি। তাহলে দেখো, আরো কিছু উদাহরণ তোমাদের জন্য এখানে আমি রেখেছিলাম, তাহলে সেই উদাহরণগুলো আমরা দেখে নিব এবং পরবর্তীতে প্র্যাকটিস করে নিব। তোমাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, সেই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তাহলে এই উদাহরণগুলো 4 নাম্বার 5 নাম্বার উদাহরণ রয়েছে, আর একটা প্র্যাকটিস সেট দিয়ে দিলাম না? হ্যাঁ, প্র্যাকটিস সেটটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আজকে এই পর্যন্তই থাক।